সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তারের পরে রিমান্ডে অবশেষে ভয়ানক তথ্য দিয়েছেন। তার সঙ্গে আর কোন কোন নেতাকর্মী জড়িত, কোন দলের কোন প্রধান কেন্দ্রীয় নেতাকর্মী জড়িত, পুলিশ শুনে রীতিমতো অবাক হয়ে গেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। অবশেষে ধরা পড়েছে চট্টগ্রামের বহুল আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তোর বাড়ি কই সেটা জিগাইছি। আমার বাড়ি চট্টগ্রাম। চাঁদা না পেয়ে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের দৃশ্য একসময় সিনেমার পর্দাতেই বেশি দেখা যেত। গত কয়েক মাসে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীদের ঘুম উড়িয়ে দিয়েছিল একটি মাত্র নাম, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন। আপনি না চিনলে বুঝছেন। চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 আসামিকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ফটিকছড়ি থানার 2 মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দর্শক দেখলেন সেই ভয়ঙ্কর আলোচিত ডেভিড ইমন। আমি আজকে রিপোর্টটা দেখছিলাম, একটা বিস্তারিত রিপোর্ট। ব্যাট বল হাতে যা স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর, সেই মোবারক হোসেন ইমন এক সময় পরিচিত হয়ে ওঠেন ডেভিড ইমন নামে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। চট্টগ্রামের ডেভিড ইমন ধরা পড়েছে, আপনারা জানেন না, সকলেই জানেন। দর্শক শ্রোতা, তাকে অবশেষে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে নেওয়ার পরে যেসব তথ্য তিনি ফাঁস করেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। মানে এই কথা শোনার পরে সবার মাথায় আকাশ ভেঙে পড়বে। দর্শক শ্রোতা, এই ডেভিড ইমন কিন্তু শীর্ষ সন্ত্রাসী, মানে অনেক মানুষকে এই দুনিয়া থেকে তিনি শেষ করে দিয়েছেন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, কোটি কোটি টাকা চাঁদা দাবি করেছে। দর্শক শ্রোতা, তিনি কার নেতৃত্বে এমন কাজ করেছেন, কার নির্দেশনে এমন কাজ করেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এমনকি এই ঘটনার সঙ্গে ডেভিড ইমনের পিছনে কিন্তু বড় বড় নেতাকর্মী জড়িত। দর্শক শ্রোতা, কার নির্দেশনে এমন কাজ করেছে, নিশ্চিত কোনো না কোনো বড় পদ মর্যাদার নেতার সঙ্গে এই কাণ্ড মানে জড়িত ছিল। দর্শক, তিনি এই শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল ডেভিড ইমন, মানে সবার কাছে পরিচিত। চট্টগ্রাম, সিলেট এই এলাকাতে তিনি চাঁদাবাজি করেছে, কক্সবাজার ওই এলাকাতে তিনি চাঁদাবাজি করেছে। তারপরেও তাকে কেন আটক করা হয় নাই? ভাইরাল হবার পরে তাকে কেন আটক করা হলো? দর্শক শ্রোতা, এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, কোনো বড় উপর মহলের হাত রয়েছে, তাদের নির্দেশনাতেই এমন কাজ করেছে। দর্শক, অবশেষে তিনি রিমান্ডে সমস্ত তথ্য তুলে ধরেছেন। পুলিশ শুনে অবাক হয়ে গেছে। দর্শক, আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন, তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন। আপনি না চিনলে বুঝছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। এক সময় চট্টগ্রামের কাজীর দেউরি এলাকার জেলা স্টেডিয়ামে ক্রিকেট নেটে ঘণ্টার পর ঘণ্টা বল করতেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামে এলে তাদের বিপক্ষে বোলিং করার সুযোগও মিলত। কোচদের মতে বাঁহাতি স্পিনার হিসেবে তার ভালো সম্ভাবনা ছিল, স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই স্বপ্ন হারিয়ে যায়। ক্রিকেট মাঠ ছেড়ে তিনি জড়িয়ে পড়েন অপরাধ জগতে, হয়ে ওঠেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর সদস্য। হত্যা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখায় একাধিক মামলা হয় তার নামে। ব্যবসায়ী প্রবাসীদের বিদেশি নম্বর থেকে ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফোনের ওপাশের সেই কণ্ঠই একসময় চট্টগ্রামে আতঙ্কের নাম হয়ে ওঠে। মাত্র কয়েক বছরে ইমনের বিরুদ্ধে 15টি মামলা হয়। গত মঙ্গলবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক নাজিমুল হক প্রথম আলোকে বলেন, 4 দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে ঢুকছিলেন ইমন। পুলিশি অভিযানের তথ্য পেয়ে তিনি আবার ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে তথ্য রয়েছে, তার কাছে দেশি ও বিদেশি 2টি পাসপোর্ট ছিল এবং তিনি নিয়মিত ভারতে যাতায়াত করতেন। 5 আগস্ট পরবর্তী সময়ের সন্ত্রাসী ছোট সাজ্জাদের আশ্রয়ে সে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে ওঠে। ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পরে তার অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেয় ইমন। অবশেষে বুধবার সকালে তাকে যশোর জেলা পুলিশের সহায়তায় ঝিকরগাছা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন 2 ভাই ও 2 বোনের মধ্যে বড়। তার বাবা মোহাম্মদ মুসা ওমান প্রবাসী ছিলেন।
কয়েক বছর আগে তিনি মারা গেছেন। স্থানীয়রা জানান, স্কুল জীবন থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল তার। সাইকেলে করে ফটিকছড়ি কলেজ মাঠে এসে অনুশীলন করতেন। পরে নগরের অক্সিজেন এলাকায় খালার বাসায় থেকে নিয়মিত ক্রিকেটের প্রশিক্ষণ নেন। খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে, আর অনুশীলন করতেন কাজীর দেউরির স্টেডিয়ামে। পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হলেও এইচএসসি পরীক্ষা দেননি ইমন। 2020 সালে করোনার পর তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বের ঘনিষ্ঠ হন। 2022 সালে তিনি ওমানে যান। প্রায় বছর খানেক পর দেশে ফিরে আসেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান। তখন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার আতুরার ডিপো এলাকায় থাকা শুরু করেন। সেখানেই শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। পুলিশের দাবি, 5 আগস্টের পর অক্সিজেন এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে সক্রিয় ভূমিকার কারণে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নজরে আসে ইমন। এরপর তিনি ওই বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এরপর তার নামে হয় একের পর এক হত্যা মামলা। পুলিশ জানান, 2025 সালে 30 মার্চ বাকুলিয়ার জোড়া খুন, 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকাইয়া আকবর হত্যা, হাটহাজারী জোড়া খুন এবং চান্দগাঁওয়ের আফতাব হত্যা মামলা সহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে। 2024 সালে 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া 15 থেকে 20টি অস্ত্র হাতে তার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, অস্ত্র চালানোয় ইমন দক্ষ ছিলেন। বাকুলিয়ার জোড়া খুনের ঘটনায় মোটরসাইকেল ভাড়া ও হামলাকারীদের সমন্বয়ের দায়িত্ব তার ছিল। 2025 সালের জানুয়ারিতে বায়েজিদ থানার একটি ডাকাতি মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার হলেও মাত্র 22 দিনের মাথায় জামিনে মুক্তি পান। এরপর তার অপরাধমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়। পুলিশ জানায়, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধ পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের মধ্যে একজন ইমন, অন্যজন মোহাম্মদ রায়হান। বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত 50 জন শুটার ও সহযোগী সক্রিয় বলে পুলিশের দাবি। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে নিয়মিত চাঁদা দাবি করতেন। নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে তিনি বলেন, ব্যবসা করতে হলে তাকে এই অর্থ দিতে হবে। আমি ডেভিড ইমন বলতেছি, আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন, আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিবের থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, ওরা সাথে গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। কেন এই পথ বেছে নিয়েছেন মুঠোফোনে এ প্রশ্নে ইমন প্রথম আলোকে বলেন, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় ক্রিকেটার হব, না হলে বড়লোক হওয়ার জন্য এই পথে আছি। ব্যাট বল হাতে যা স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর, সেই মোবারক হোসেন ইমন এক সময় পরিচিত হয়ে ওঠেন ডেভিড ইমন নামে। এক সময় চট্টগ্রামের ক্রিকেট আঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি চায়নাম্যান স্পিনার হিসেবে যার পরিচিত ছিল, কয়েক বছর ব্যবধানে তার নাম উঠে আসে নগরের অপরাধ জগতের আলোচনায়। হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ডেভিড ইমনকে অবশেষে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরে ডেভিড ইমনকে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের আগে প্রায় 7 দিন ধরে তার অবস্থান ও চলাচলের উপর নজরদারি চালানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী গোঁফ কেটে ছদ্মবেশে সহযোগীদের নিয়ে যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। টানা নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং চট্টগ্রাম ও যশোর জেলা পুলিশের সমন্বিত অভিযানের পর তাকে আটক করা হয়। চলুন দর্শক, একটু পেছনের ইতিহাসে ফিরে যাই। স্থানীয়দের ভাষ্য, ছোটবেলা থেকে নানা সংকটের মধ্য দিয়ে বড় হয় সে। লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। এলাকার মাঠ থেকে শুরু হওয়া ক্রিকেটের পথ তাকে নিয়ে আসে চট্টগ্রাম শহরে। 2019 সালের দিকে যোগ দেন ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে। নিয়মিত অনুশীলন করত বাকুলিয়া স্টেডিয়াম ও কাজীর দেউরি এলাকায়। বাঁহাতি চায়নাম্যান স্পিনার হিসেবেই দ্রুত পরিচিতি পায় ইমন। ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের বোলিং অনুসরণ করত সে। ক্রিকেট নিয়ে ছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা। ব্রাদার্স ক্রিকেট একাডেমির কোচ আমিনুল হক জানান, ইমন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, বেশি কথা বলতো না, নিয়মিত অনুসরণ করত। করোনার সময়ের পর থেকে আর তাকে দেখা যায়নি। এরপর একদিন গণমাধ্যমে ডেভিড ইমন নামে আলোচনায় আসে। তখন জানতে পারি সেই ছেলেটি মোবারক হোসেন ইমন। একাডেমির সাবেক কয়েকজন ক্রিকেটার জানান, ইমনের বোলিং নিয়ে কোচদের মধ্যে আশাবাদ ছিল, বিভাগীয় পর্যায়ে খেলার মতো সামর্থ্য ছিল তার। তবে পারিবারিক সংকটের কারণে ধীরে ধীরে ক্রিকেট থেকে দূরে সরে যান তিনি।
পরিচিতদের তথ্য অনুযায়ী ইমনের বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরিবারের সীমিত আয়, বাবার চিকিৎসা এবং নিজের ক্রিকেট চালিয়ে নেওয়ার চাপ সব মিলিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। একসময় নিয়মিত অনুশীলন বন্ধ হয়ে যায়, এরপর ক্রিকেট আঙ্গন থেকে হারিয়ে যান সম্ভাবনাময় এই তরুণ। ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পর মোবারক হোসেন ইমন কিভাবে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে তা নিয়ে রয়েছে নানা তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে 2024 সালের 5 আগস্টের পর চট্টগ্রামের অপরাধ জগতে নতুন করে আলোচনায় আসে সে। ওই সময় থেকেই বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মেলে। পুলিশ কর্মকর্তারা বলছেন, নিজের ভয়ঙ্কর সাহসের কারণে অল্প সময়ের মধ্যে সাজ্জাদ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত পায় ডেভিড ইমন। নগরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতার মধ্যে তার নাম সামনে আসে। পুলিশ বলছে, অস্ত্র পরিচালনায় বেশ পারদর্শী ডেভিড ইমন। তার 15 থেকে 20টি অস্ত্র বহনের ছবি পুলিশের কাছে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ছোট সাজ্জাদ ওরফে সাজ্জাদ হোসেন কারাগারে যাওয়ার পর ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান আলম চক্রটির মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, হামলা, অস্ত্রের ব্যবহার নিয়ে অভিযোগ আসতে থাকে। একসময় ক্রিকেট মাঠে যে তরুণকে সম্ভাবনাময় স্পিনার হিসেবে দেখা হয়েছিল, সেই ইমনকে ঘিরে তৈরি হয় ভিন্ন পরিচয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ ছবি প্রকাশের মাধ্যমে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। হত্যা মামলার অভিযোগে ইমনের নাম পুলিশের নথি অনুযায়ী 2024 সালের 28 আগস্ট চট্টগ্রামে আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলায় ডেভিড ইমনের নাম আসে। এরপর 2025 সালের 30 মার্চ বাকুলিয়া এলাকায় আলোচিত জোড়া হত্যা মামলায় তার নাম উঠে আসে। একই বছরের 23 মে রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাতেও তাকে আসামি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী হত্যা ছাড়াও অস্ত্র, হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ ডেভিড ইমনের বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। সর্বশেষ নগরের চন্দনপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় আবারও আলোচনায় আসে ডেভিড ইমনের নাম। অভিযোগ রয়েছে 2026 সালের 13 জুলাই দুপুরে চন্দনপুরা এলাকায় digital.net নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা অস্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় এবং নগদ অর্থ নিয়ে যান। এই ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ। তদন্তে ডেভিড ইমন ও তার সহযোগীদের নাম সামনে আসে বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করে। আত্মগোপনে থেকে যশোরের সহযোগীদের গ্রেফতারের পর ডেভিড ইমনের অবস্থান শনাক্তে দেশের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে পুলিশ। এক পর্যায়ে তার অবস্থান চট্টগ্রামের বাইরে শনাক্ত হয়। ডেভিড ইমন অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় নিজেকে দেশের বাইরে অবস্থান করছেন বলেও দেখানোর চেষ্টা করতেন। পুলিশ জানায়, কয়েকজন সহযোগীকে নিয়ে যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ডেভিড ইমন। এরপর চট্টগ্রাম জেলা পুলিশ যশোর জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডকে গ্রেফতার করা হয়। একই অভিযানে তার 3 সহযোগী আল ইসলাম আলিফ ওরফে তমাল, মোহাম্মদ শামীম ও মোহাম্মদ শাফায়েত হোসেনকে গ্রেফতার করা হয়। বর্তমানে ডেভিড ইমনকে ঘিরে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর আইনি প্রক্রিয়া চলমান বা ভবিষ্যতে আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। গত কয়েক মাসে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীদের ঘুম উড়িয়ে দিয়েছিল একটি মাত্র নাম, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। চাঁদা না পেয়ে প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসী দিয়ে অফিস ভাঙচুর, লুট সবই হয়েছে তার এক ইশারায়। বুধবার সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। কিন্তু কে এই ডেভিড ইমন? কিভাবে একজন সাধারণ কৃষকের সন্তান মাত্র 2 বছরে হয়ে উঠলেন আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক? আজ আমরা জানবো এই ডেভিড ইমনের উত্থান ও অপরাধের সাম্রাজ্য নিয়ে। 2014 সালের 5 আগস্টের আগে চট্টগ্রামের সাধারণ মানুষ তো দূরের কথা, আইন শৃঙ্খলা বাহিনীর খাতাতেও ডেভিড ইমনের নাম ছিল না। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের এক সাধারণ কৃষক মোহাম্মদ মুসার ঘরে জন্ম ইমনের। গ্রামের সাধারণ পরিবেশেই বেড়ে ওঠা, পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি। খুব অল্প বয়সেই জড়িয়ে পড়েন স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে। কিন্তু ইমনের লক্ষ্য ছিল অনেক উঁচুতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সে যোগাযোগ গড়ে তোলে বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে। একের পর এক দুর্ধর্ষ ও সহিংস অপরাধ ঘটিয়ে খুব দ্রুতই সে বড় সাজ্জাদের চোখ কাড়ে। সাজ্জাদ গ্রুপের ক্যাডার ছোট সাজ্জাদ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর সেই সুযোগটাই নেয় ইমন। চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় অপারেশনের দায়িত্ব চলে আসে ইমনের হাতে। মাত্র 2 বছরেই হয়ে ওঠে সাজ্জাদ বাহিনীর প্রধান অপারেশনাল হেড বা সেকেন্ড ইন কমান্ড। আর তার নিয়ন্ত্রণে চলে আসে 20 থেকে 25 বছর বয়সী অর্ধশতাধিক তরুণের এক দুর্ধর্ষ শুটার বাহিনী। বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান আর হাটহাজারির এই এলাকাগুলোতে ইমন বাহিনীর আধিপত্য ছিল অত্যন্ত শক্ত। প্রতিপক্ষকে দমানো এবং ভয় ছড়াতে শুরু হয় হত্যাকাণ্ডের ধারাবাহিক খেলা। পুলিশের নথি বলছে, গত 2 বছরে অন্তত 7টি হত্যাকাণ্ডে সরাসরি নাম উঠে এসেছে এই ডেভিড ইমনের। এর মধ্যে 2024 সালের 28 আগস্ট আনিস ও মোহাম্মদ হাসান নামের দুজনকে ব্রাশফায়ার করে হত্যা, 2025 সালের 30 মার্চ বাকুলিয়া এলাকায় বহুল আলোচিত জোড়া খুন, 2025 সালের 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা উল্লেখযোগ্য। প্রতিটি হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের অপরাধ জগতে ইমনের ভয় আর প্রভাব দুটোই জ্যামিতিক হারে বাড়তে থাকে। তবে ইমনের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়ায় প্রযুক্তি নির্ভর চাঁদাবাজি। বিদেশে বসে বা আত্মগোপনে থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে কোটি কোটি টাকার চাঁদা দাবি করা ছিল তার মূল হাতিয়ার। ঘটনা সম্প্রতি ঘটে যাওয়া চন্দনপুর এলাকার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনএ। ইমন ডিডিএন মালিকের কাছে এককালীন 2 কোটি টাকা আর প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সময় বেঁধে দেওয়া হয় মাত্র 2 দিন। নির্ধারিত সময়ে টাকা না পেয়ে বিদেশে বসে ইমনের নির্দেশে চকবাজার, বাকুলিয়া, পদ্মারহাট ও রাউজান থেকে মাত্র 500 টাকা করে হাজিরায় ভাড়া করা হয় 30 তরুণকে।
দুপুরে অ্যাম্বুলেন্স ও সিএনজি চড়ে এসে মুখ ঢাকা ৩০ জন সন্ত্রাসী একযোগে হামলা চালায় ডিডিএন অফিসে। মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ল্যাপটপ, কম্পিউটার ও অফিসের আসবাবপত্র। তারা পরিচালক ও অফিস কক্ষ থেকে নগদ ৩৫ লাখ টাকা লুট করে চম্পট দেয়। এরপর অক্সিজেন, মুরাদপুর, বায়োজিৎ এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে নিঃশব্দে টাকা দিতে বাধ্য হন। গত ১ মাসেই এই খাত থেকে ইমন বাহিনী আদায় করে নেয় প্রায় ১.৫ কোটি টাকা। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে পুরো ইন্ডাস্ট্রি নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে। ডিডিএন অফিসে হামলার অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই নড়চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। চকবাজার থানার মামলা দায়েরের পর মাঠে নামে চট্টগ্রাম মহানগর পুলিশ ও র্যাব ৭। র্যাব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে ঘটনার মূল সমন্বয়কারী রোহেন মিয়া ওরফে মাইকেল সহ ৯ জনকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় হামলায় ব্যবহৃত সেই অ্যাম্বুলেন্সটিও। গ্রেপ্তার করা হয় ইমনের ২২ সহযোগীকে। এদিকে বুধবার চট্টগ্রাম থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় যশোর থেকে গ্রেপ্তার করা হয় ইমনকে। যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে চালানো অভিযানে অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়ে চট্টগ্রামের নতুন এই আতঙ্ক। কৃষক পরিবারের সন্তান থেকে দ্রুত ধনী হওয়ার লোভ, কিশোর গ্যাং থেকে আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড ইন কমান্ড হওয়া ডেভিড ইমনের এই উত্থান যতটা দ্রুত ছিল, পতন হলো তার চেয়েও মারাত্মকভাবে। আইন শৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে প্রশ্ন থেকে যায়, সাজ্জাদ বাহিনীর বাকি সদস্যরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কি চট্টগ্রামের এই আতঙ্ক পুরোপুরি বন্ধ হবে? দর্শক দেখলেন সেই ভয়ঙ্কর আলোচিত ডেভিড ইমন। আমি আজকে রিপোর্টটা দেখছিলাম, একটা বিস্তারিত রিপোর্ট প্রথম আলোতে। চাঁদাবাজি, খুনে বারবার তার নাম, যেভাবে সন্ত্রাসী হয়ে উঠলেন ডেভিড ইমন। দেখেন কত চমৎকার একটা তার স্বপ্ন, তার একটা বেড়ে ওঠা। সে জীবনে একটা বিখ্যাত ভালো আর্থিক স্বাচ্ছন্দ্য বা টাকার মালিক হতে চেয়েছে, তার বড় ক্যারিয়ার চেয়েছে। সেজন্য সে ক্রিকেটার হিসেবে প্র্যাকটিস শুরু করেছে এবং ভালোও করছিল। ভালো করতে করতে সে ভালো বল করে, ভালো ব্যাট করে, তার সম্ভাবনা ছিল এবং মোটামুটি জাতীয় দলের পর্যায়ে সে উঠে যাচ্ছিল। এইরকম একটা সময় 2020 সালে হঠাৎ করে সে নাই। তারপরে চলে গেল অপরাধ জগতে। কি বড় সাজ্জাদ তার সহযোগী হয়ে গেল, তারপরে একটার পর একটা মামলা। লাস্ট 2-3 বছরের মধ্যে সে একটা বিশাল ব্যাপার হয়ে গেল। তার বুঝতে পারছেন যে আমাদের সোসাইটিতে খুব দ্রুত যে সন্ত্রাস করবে, যে চাঁদাবাজি করবে, যে অপরাধ করবে, সে টাকার মালিক হয়ে যাবে। এবং এটা যেহেতু সহজে টাকার মালিক হওয়া যায় এবং সেই রকম একটা পরিবেশ, আইন, আদালত, যাই বলেন না কেন, সবকিছু কিন্তু বিরাজমান। যার জন্য কেউ যদি আইন লঙ্ঘন করে, সে যদি স্বাভাবিক জীবন ছেড়ে একটা অস্বাভাবিক জীবন বা অপরাধমূলক জীবনে সে যদি ঢুকতে চায়, খুব সহজেই ঢোকা যায়। এখানে কোনো বাধা নেই। যেখানে সবচেয়ে বেশি বড় বাধা থাকার কথা, সেই বাধা আমাদের সমাজে নেই। যার জন্য ডেভিড ইমন, যার আসল নাম হচ্ছে মোবারক হোসেন, সেই মোবারক হোসেন ডেভিড ইমন হয়ে এমন এক সন্ত্রাসী হয়ে গেল যে ফোনে ফোনে বড় সাজ্জাদের নজরে আসার পর যখন নাকি ছোটখাটো অপরাধ সে করতে থাকলো, তারপরে বড় সাজ্জাদের যখন নাকি আন্ডারে চলে আসলো তার বিগ বস, তখন সে আরো বেপরোয়া হয়ে গেল এবং ফোনের পর ফোন প্রবাসী ব্যবসায়ী বা কেউ যদি টাকার মালিক থাকে তাদেরকে টার্গেট করে করে পুরো ব্যবসা বাণিজ্যের উপরে তার একটা নিয়ন্ত্রণ এবং মাস্তানি সন্ত্রাস। এবং সর্বশেষ দেখছেন যে ডেভিড ইমন মাত্র 2 দিন বোধহয় সময় দিছিল, নাকি 4 দিন সময় দিল ইন্টারনেট ব্যবসায়ী, সেখানে যে 20-25 জন কিভাবে ভাঙচুর করলো, সমস্ত তছনছ করে ফেললো। এবং ভারতে সে যাচ্ছে আসছে 2টা পাসপোর্ট। যখন বাংলাদেশে ঢুকলো, দেখলো যে পুলিশ ধরে ফেলতে পারে, আবার ঢুকতে গেল যশোর সীমান্ত দিয়ে, তারপর সে ধরা খেলো। এখন একজন ক্রিকেটার, সে এখন ক্যান্সারের রূপ নিছে। তার ক্রিকেটার হবার বদলে সে এখন ক্যান্সার, অপরাধের ক্যান্সারে আক্রান্ত। ডেভিড ইমন আর ফিরে আসবে না। ডেভিড ইমনের ভালো হবার কোনো সম্ভাবনা নেই। এই ধরনের ক্যান্সার, এই ক্যান্সার আক্রান্ত ইমন আপনি কি শাস্তি দেবেন? কারাগারে রাখবেন? শাস্তি দেবেন? ওই কারাগারের ভেতর থেকে সে অপরাধ করবে। একমাত্র আমি ওই যে দেখি, আমি বারবার বলি, স্পট অপারেশন, ক্রসফায়ার, তারপরে কি বলবো, এটা এনকাউন্টার। এদের এইটার বাইরে আর বিকল্প কি আছে আমি জানি না। যদি বিকল্প থাকে ভালো, তাকে এমন কারাগারে, এমন নির্জন দ্বীপে রাখা হোক যাতে সে কারাগারের ভিতরে বসে যাতে অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারে। কারণ এদের আওতায় যে সমস্ত ব্যবসায়ীরা আছে, মানুষ যারা জিম্মি করে রাখছে, এদেরকে জিম্মি মুক্ত করতে গেলে এইরকম ইমনের মতন অসংখ্য ইমনকে নিয়ন্ত্রণ করতে হবে। একেবারে তাদেরকে যা যা করা দরকার নাই করে দিতে হবে, মোট কথা।
আপনি এখন নাই করে জীবন নাই করবেন, নাকি একদম মানে এমনভাবে বিচ্ছিন্ন করে দেবেন যাতে কোনো রকম সংযোগ না করতে পারবেন, সেই কাজটা একটা পলিসি উদ্ভাবন করতে হবে। এছাড়া আমি দেখলাম না, খুব আফসোস লাগতেছে, এত সুন্দর সুঠাম তার চেহারা, আজকে হয়তো এই ডেভিড ইমন বাংলাদেশের সেরা ক্রিকেটার হয়ে যেত, কিন্তু সে সেরা শুটার হয়েছে, সেরা এখন ওই যে অপরাধের একটা ক্যান্সার নিয়ে সে এখন বাস করতেছে। সে যতদিন বেঁচে থাকবে তার এই অপরাধের মাত্রাটা বাড়বে, অর্থাৎ মানে এই অপরাধমূলক ক্যান্সারের আক্রান্ত আরো সে বেশি হইতে থাকবে। এগুলি আসলে দুর্ভাগ্য, সমাজের দুর্ভাগ্য। আমাদের সমাজ এইভাবেই ডেভিড ইমনদেরকে তৈরি করছে, যে সমাজে মানে প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা নেই, যে সমাজে পরিবার বলেন বা তার বাইরের যে পুলিশ, আইন, আদালত। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন এই ডেভিড ইমনকে 10 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে, আদালত আদেশ মঞ্জুর করেছে। দর্শক শ্রোতা, এই রিমান্ডে নেওয়ার পরেই আস্তে আস্তে মানে গোপন রহস্যগুলো বের হয়ে আসতেছে, অন্দরমহলের সেই সব কালো মানুষগুলোর চেহারা বের হয়ে আসতেছে, যারা ডেভিড ইমনের মাধ্যমে মাসে কোটি কোটি টাকা ইনকাম করে। দর্শক শ্রোতা, কোন কোন উপরের মহলের ব্যক্তিরা এর সঙ্গে জড়িত, ইতিমধ্যে অনেক বিশ্লেষক এবং প্রতিবেদন দেখেই হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আস্তে আস্তে আরো অনেক তথ্য জানতে পারবেন। দর্শক, এই ডেভিড ইমনের কাছ থেকে আরো অনেক কিছু পাওয়া যাবে, ইতিমধ্যেই পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, 10 দিনের রিমান্ডের প্রথম দিনে তিনি এমন তথ্য দিয়েছেন, এখনো 9 দিন বাকি। তো সবকিছু মিলিয়ে আরো অনেক তথ্য বের হতে চলেছে, অনেকেরই মুখোশ ফাঁস হতে চলেছে, যারা ভালো মানুষের আড়ালে এরকম অপরাধ দুনিয়াতে যুক্ত ছিল। তো দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ধন্যবাদ।